স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। লাউঞ্জ এরিয়াতে আজ শ্মশানের নীরবতা। কোথাও কোনো পরিমাণ শব্দ নেই। কালো স্যুট আর সোনালি রঙের খোদাইকৃত বিশেষ সিলমোহর পরিহিত গার্ডগুলো কলের পুতুলের মতোই দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। কিচেন কাউন্টারে রান্না বসিয়েছে ফ্লোরা, কারণ আজ পেন্ট হাউসে মধ্যাহ্নভোজ সারবে মাফিয়া বস। ক্ষণকালের বিলম্বে লাউঞ্জে এসে হাজির হলো এরিস। রিভলভারটা হোলস্টারে গুজে আস্তে ধীরে কাউচে গিয়ে বসল সে। উরুর ওপর পা তুলে দিতেই পদতলে এসে নেউটে বিড়ালের মতো হুটোপুটি শুরু করে দিয়েছে শক্তশালী বোজো। তার দানবীয় নখর আর লকলকে জিহ্বার বিভৎসতায় কুণ্ঠিত হয়ে দূরে সরে গেল গার্ডগুলো। এরিস ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসল, অতঃপর হাত বাড়িয়ে স্পর্শ করল হিংস্র দানবের লোমশ শরীর। তুলোর মতো নমনীয় শ্বেতকায় শরীরটাতে নির্লিপ্ত পরশ বোলাতে বোলাতে কণ্ঠনালী ভেদ করে গভীর আওয়াজ নিঃসৃত হলো তার। বোজোকে খাবার দাও। গার্ডদের সঙ্গে একজন রাশিয়ান ক্লায়েন্টও ছিল। মাফিয়া বসের নাম শুনেছে অনেক, কখনো সচক্ষে দেখা হয়নি। পাইথন লিডার রিশস্কা নাকি দিনে দুপুরে পায়ের কাছে নেকড়ে নিয়ে ঘুরে বেড়ায়। পেন্ট হাউসে পা রাখার আগ অব্দি সব কিছু তার কাছে অন্ধের বুলি বলেই মনে হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বিস্ময় বিমূঢ় হয়ে গিয়েছে লোকটা। কৌতূহলের শিয়রে পৌঁছে ঠাস করে নীরবতা ভাঙল সে। সরাসরি প্রশ্ন ছুড়ল মাফিয়া বসের উদ্দেশ্যে। মিস রিস্কা, আমি শুনেছি নেকড়ে কখনো পোষ মানে না, তাহলে আপনি কিভাবে? লোকটার বাক্য শেষ হওয়ার আগেই চোখ তুলল এরিস। তার সুচারু দৃষ্টির প্রখরতায় চুপসে গেল লোকটা। একটু থেমে ফের বিড়বিড়িয়ে বলল, না মানে পেন্ট হাউসের চারপাশে বিশাল নেকড়ে পেকড়ের পাহারা, আবার ভেতরেও নেকড়ে। বোজো, ওর নাম বোজো। এরিসের শীতল আওয়াজে জমে গেল সে। থতমত খেয়ে শঙ্কা লুকিয়ে হাসার বৃথা চেষ্টা করে আওড়ালো, ইটস কাইন্ডা ডেঞ্জারাস, রাইট? এরিস ইউভান সব পারে, জানো আর কেন? মন চাইলেও মানুষকেও পোষ মানাতে পারে। তাছাড়া মানুষের মাংস আবার বেশ পছন্দ বোজোর। পুনরায় মাফিয়া বসের হিম শীতল কণ্ঠে কেঁপে উঠল লোকটা। আতঙ্কে জর্জরিত হয়ে তাড়াহুড়ো অন্য একটা গার্ডের আড়ালে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। এতক্ষণে নিজের তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে নিল ইরিস। পায়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে রাক্ষসের মতো খাবার খাচ্ছে বোজো। সেই দিকে তাকে তৃপ্তিতে ঠোঁট বাঁকালো সে। অতঃপর কালো স্যুট পরিহিত মাফিয়া গার্ডগুলোকে আদেশের স্বরেই বলল, ক্যাসিনো ক্লাবের রিপোর্টগুলো দাও। তাদের মধ্যে একজন আইপ্যাড খুলে মতামত পেশ করতে আরম্ভ করলো। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আওড়ালো, ড্যানিয়েল রাশিয়াতে ব্যাক করেছে। গত মাসের নিলামটা সেই জিতেছে। খুব শীঘ্রই ড্রাগন হান্টার গ্রুপে আবারও সাইন করবে বস। নির্বিকারে কাউচের হাতলে আঙুল নাড়ছে এরিস। কোনো এক কৌশলী ভাবনায় পুরোপুরি নিমজ্জিত সে। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন উদ্ভ্রান্তের মতো ছুটে এলো তুষার। থমথমে গলায় জানালো, We need to talk, Arish. It's urgent. কি বলছে? এরিসের সজাগ দৃষ্টি। গম্ভীর স্বরে তুষার জানালো, মাহিন বেঞ্জামিন। নামটা শুনতে এরিসের উজ্জ্বলাভ কপালে ধরা দিল চিন্তার বলিরেখা। অকপথে প্রশ্ন ছুড়ল, কি করেছে মাহিন বেঞ্জামিন? মিস ব্লু আইড এঞ্জেলের খোঁজে পেন্ট হাউস অবধি চলে এসেছে। আপাতত গার্ডের হাতে বন্দি আছে। ঈশানীর প্রসঙ্গ আসতেই দমে গেল মাফিয়া বস। তপ্ত শ্বাস ছেড়ে জানালো, ওকে আসতে দাও। আফটার অল ইটস আ ভেরি পার্সোনাল ইস্যু ফর মি। একটু বাদেই লাউঞ্জ এরিয়াতে পদার্পণ করল মাহিন। শান্ত দিঘির জলের মতো দৃষ্টিতে কোথাও কোনো ভয়ের লেশ মাত্র নেই মাহিনের, বরং জোরালো পদচারণায় এগিয়ে এসে সে মুখোমুখি হলো এরিসের। এরিসও তাকিয়ে আছে নিরুদ্বেগ ভঙ্গিতে। ধূসর বাদামি কৃষ্ণ গহ্বরে দাও দাও করছে ক্রোধের অগ্নিস্ফুলিঙ্গ, অথচ অনুভূতিহীন নির্লিপ্ত অভিব্যক্তি। মাহিন এসে দাঁড়াতেই লাউঞ্জে উপস্থিত সকল গার্ডসদের চোখের ইশারায় চলে যেতে বলে এরিসের পেছনে এসে দণ্ডায়মান হলো অস্ত্রধারী তুষার।
জাওয়াদ তুষারের হাতে আবদ্ধ লোড করা রিভলভারটার দিকে এক পল চেয়ে শ্লেষ হাসল মাহিন। পর মুহূর্তেই ইরিসের পানি দৃষ্টিপাত করে কণ্ঠে উষ্মা নিয়ে অকপটে জানতে চাইল, ঈশানী আর ইয়াস কোথায়? চোয়ালের বেশি শক্ত হয়ে এলো ইরিসের, দাঁতে দাঁত পিষে প্রশ্ন ছুড়ল, আমার স্ত্রী সন্তান দিয়ে তোমার কি কাজ? লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী মাফিয়া বসের সম্মুখে মেইনটেইন ফিগারের মাহিনকে নিতান্তই এক ছেলে মানুষ লাগছে। যদিও লম্বায় কেউ কারোর চেয়ে কম নয়, একজনের শরীরে অশুভের মতো ঝিলিক দিচ্ছে ব্ল্যাক ভেলভেট কাপড়ের দামি স্যুট, আর অন্যজনের হোয়াইট সোয়েট শার্টের ওপর ব্রাউন ওভারকোটে যেন ঘিরে রেখেছে মায়াময় এক শুভ্রতা। তুচ্ছ এক রমণীর জন্য আজ জ্বলন্ত অগ্নিপিণ্ড হয়ে মুখোমুখি দুজন। দেখেই বোঝা যাচ্ছে কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে প্রস্তুত নয়। সহসা শক্ত গলায় প্রত্যুত্তর করল মাহিন, আমি ঈশানীর সঙ্গে কথা বলতে চাই। তোমার সাথে ওর কোনো কথা নাই। ঈশানী বলেছে এই কথা। শি ইজ মাই প্রপার্টি। ক্রোধ নিয়ন্ত্রণের যথোপযুক্ত চেষ্টা বহাল রেখে শীতল কণ্ঠে জবাব দিল মাফিয়া বস, এক্সকিউজ মি মাফিয়া বস, আপনার কাছে ঈশানী হলো প্রপার্টি আর আমার কাছে প্রেয়সী, আর এটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য। ধৈর্যের সীমা বাঁধ ভাঙল এরিসের। ভেতর ভেতর ছটফট করতে থাকা পৈশাচিক সত্তাটা বেরিয়ে এলো আকস্মাৎ। ফলস্বরূপ শিকারি ধাবায় মাহিনের মসৃণ কলারটা মুষ্টিবদ্ধ করে ধরল এরিস। দাঁতে দাঁত পিষে প্রবল আক্রোশ নিয়ে আওড়ালো, ফাক ইওর হিরোইজম। আমি কোনো হিরো নই। একটু থেমে ফের ধ্বনিত হলো তার হিম শীতল কণ্ঠস্বর, আই রিপিট, আমি দুনিয়া খ্যাত কোনো হিরো নই যে পৃথিবীর বিনিময়ে নিজের প্রেমিকাকে বিসর্জন দেয়। আন্ডারওয়ার্ল্ড টেররিস্ট, আ ফাকিং ভিলেন যে নিজের প্রেমিকার ধরে পৃথিবী জ্বালিয়ে দেয়। এরিসের মুখ থেকে নিঃসৃত ধারালো কথার ফলা মাহিনকে ঠিক কতটা রক্তাক্ত করতে পেরেছে তা বলা মুশকিল, কারণ তার অভিব্যক্তি জুড়ে ক্রোধের ছায়া সুস্পষ্ট। মাফিয়া বসের হাতের মুঠোয় থেকেই সে ছুড়ে দিল কঠিন কিছু বাক্যবহর। পাওয়ার আর ব্ল্যাক মানি দিয়ে সব কিছু পাওয়া যায় না মিস্টার ব্লাডি বিস্ট। এক বাক্যে ছক্কা হাঁকালো মাহিন। এরিসের ফর্সা মুখেই রক্ত জমে লালাভবর্ণ ধারণ করেছে। সেসবে তোয়াক্কা না করেই অকপটে বলতে লাগলো মাহিন, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড, আপনি যার জন্য দুনিয়া জ্বালিয়ে দিতে চাইছেন, যার জন্য আপনার এত পাগলামি, এত উৎপীড়ন, আপনি কি জানেন সে আপনাকে দানবের মতো ভয় পায়? আপনার সাথে ও যদি থেকেও থাকে তবে সেটা শুধুই ভয় পেয়ে, ভালোবেসে নয়। না, আপনি ওকে কোনোদিন সংসার দিতে পারবেন আর না তো একটি স্বাভাবিক জীবন। সারা জীবন কোথায় রাখবেন ওকে? নিরীহ মানুষের কান্না, হাহাকার, রক্ত বিজড়িত এই প্যান্ট হাউসে কোথায় হবে আপনার ছেলে? এই অস্ত্রধারী মাফিয়াগুলোর মধ্যে সারা জীবন কি শিখবে? কিভাবে টর্চার সেলে আটকে রেখে মানুষ মারা যায়, নাকি ক্যাসিনো ক্লাবে বসে কি করে স্মাগলিংয়ের বিজনেস করা যায়? আর রইল ভালোবাসা, আপনার ভেতরে তো হৃদয়টাই নেই। রক্ত মাংস দিয়ে তৈরি স্ট্রেফ একটা যন্ত্র দিয়ে আর কি ভালোবাসা বোঝা যায়? প্রেমিক হতে হলে স্যাক্রিফাইস করতে হয়। মাহিনের কথা শেষ হতে না হতেই জোরালো মুষ্ঠাঘাতে ওকে কাউচের উপর ফেলে দিল এরিস। ঠোঁট কেটে মুখগহ্বরের ভেতর রক্তের নোনতা স্বাদ অনুভব করল মাহিন। ঘুরে তাকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে শক্ত পদাঘাতে তার গতিবিধি রোধ করল এরিস। সৌষ্ঠব শরীরটাকে পুরোপুরি ধরাশায়ী করে মাহিনের কপাল বরাবর রিভলভার ঠেকালো সে। ক্রোধান্ধ হয়ে কাঁপতে কাঁপতে কণ্ঠে উষ্মা নিয়ে হেসে শালো, স্যাক্রিফাইস? আমি কোনো স্যাক্রিফাইস বুঝি না। ভালোবাসা সেটাও বুঝি না। আমি শুধু ওই মেয়েটাকে বুঝি। আমি এরিস ইউভান ওর জন্য সব করতে পারি, মরতেও পারি আবার মারতেও পারি। কথাটা শেষ করে দৃঢ় হাতে ট্রিগার টানতে যাবে তন্মধ্যে সিঁড়ির কাছে এসে ভেসে এলো ঈশানীর আতঙ্কিত কণ্ঠস্বর, এরিস থামো, ওকে মেরো না। নিমিষেই লক্ষ্যভ্রষ্ট হলো এরিসের ধাতব বুলেট। চকিতে ঘাড় ঘোরাতে দেখলো সিঁড়ি ভেঙে এদিকেই ছুটে আসছে ঈশানী। মেয়েটার আগমনে পৈশাচিক সত্তা উবে গেল আচনাক। হাওয়ায় মিলিয়ে গেল তার হায়নার মতো শিকারী দৃষ্টি। স্তব্ধ বিমূঢ় হয়ে নির্বোধ পালকের মতোই রমণীর পানে চেয়ে রইল মাফিয়া বস। তার চিত্ত
পুত্তলিকার মতো অবয়ব যেন চির নমনীয়তার প্রতীক। ঈশানী এগিয়ে এসে তড়িঘড়ি করে মাহিনকে দাঁড়াতে সাহায্য করলো। এরিসের পানে একপল ভয়ার্থ দৃষ্টি নিক্ষেপ করে পর মুহূর্তে মাহিনের দিকে করুণ চোখে তাকালো ঈশানী। ভঙ্গুর স্বরে জানতে চাইল। ঠিক আছেন আপনি? সঙ্গে সঙ্গে জবাব দিল না মাহিন। হাতের পৃষ্ঠে রক্ত মুছে আহত স্বরে জানালো, তোমাদের খোঁজ না পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম আমি। তাই বলে এখানে চলে আসবেন? ঈশানীর কণ্ঠে শঙ্কা, অথচ এরিস নির্বাক হয়ে চেয়ে আছে মেয়েটার মুখের পানে, যেন বুদ্বুদ্ধি সব কিছু লোপ পেয়েছে তার। মাহিন বলল, তোমার আর ইয়াসের জন্য এতটাই চিন্তিত হয়ে পড়েছিলাম যে নিজের কথা মাথায় আসেনি একবারও। আমরা ভালো আছি, আপনি ফিরে যান। থই থই চোখ নিয়ে কথাটা বলল ঈশানী। মুহূর্তেই ভেঙে চড়ে মুচড়ে গেল মাহিনের আশাতীত হৃদয়। রক্তসিক্ত মুখ নিয়ে ব্যথাতোর কণ্ঠে বলল, নিজের জীবনের পরোয়া না করেই এতখানি পথ আমি তোমার জন্য ছুটে এসেছি ঈশানী। আমি কখনোই তোমাকে জোর করিনি, ভবিষ্যতেও করব না। শুধু জানতে চাইব, যা বলছো সেবে বলছো তো? চোখের জল ছেড়ে চোয়াল শক্ত করল ঈশানী। চোখ খিচে জোরে জোরে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভেবেই বলছি, আপনি দয়া করে ফিরে যান। ঈশানী, একবার একটু আলাদা কথা বলবে আমার সঙ্গে? বেশি সময় নেব না, মাত্র 2 মিনিটের জন্যই, প্লিজ। চোখ তুলে ভয় ভয়ে এরিসের মুখের দিকে তাকালো ঈশানী, যার অনুভূতিহীন শূন্য দৃষ্টি ইতিমধ্যে ঈশানীতে আবদ্ধ। ওপাশ থেকে গমগমে আওয়াজে তুষার না করতেই যাবে, তক্ষুনি হাতের ইশারায় তাকে বাঁধ সাধল এরিস। অন্য সময় হলে হয়তো এতক্ষণে মাটির নিচে পুঁতে দিত মাহিনকে, চোখের সামনে নিশ্চিহ্ন করে দিত ওর অস্তিত্ব। কিন্তু ঈশানীর মানসিক অবস্থা মোটেও ভালো নয়। এমত অবস্থায় আর কোনো বিপর্যয় ঘটাতে চায় না এরিস। সহসা লাউঞ্জের পাশে ঈশানীর যে আগের যে ঘরটা ছিল, একান্তে কথা বলার উদ্দেশ্যে সেখানেই এলো ওরা। ঘরে এসে মুখোমুখি দাঁড়াতে অস্থির স্বরে বলতে লাগলো মাহিন, তুমি ভয় পেয়ে আছো তাই না ঈশানী? এখানে তো এরিস নেই। প্লিজ একবার বলো তুমি আমার সঙ্গে যেতে চাও? বাদ বাকি সবাই ম্যানেজ করবো, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। মাহিন? ঈশানীর শীতল কণ্ঠস্বর কর্ণগোচর হতেই থমকে গেল মাহিন। নীরব দৃষ্টিতে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে গিয়ে আবিষ্কার করলো তার বিউটি বনে এরিসের দেওয়া একাধিক ভালোবাসার চিহ্ন। বেশ কয়েক জায়গায় রক্ত জমে ধারণ করেছে কালচে নীলবর্ণ। মাহিন তাচ্ছিল্যের স্বরে আওড়ালো, এগুলোকে তোমার কাছে ভালোবাসা মনে হয়? ইজ ইট রোমান্টিকিজম? ঈশানী একটু ইতস্তত বোধ করলো। না, এরিস ওর সঙ্গে জোর জবরদস্তি কিছুই করেনি, আর না তো ঘটেছিল দীর্ঘ দূরত্বের পরিসমাপ্তি। কাল রাতে ছাদ বারান্দায় বসে মাত্রাধিক অনুভূতির তাড়নায় ঈশানীকে কাছে টেনেছিল খানিক। বহুদিনের সুপ্ত বাসনা হঠাৎ মাথাচাড়া দিতেই বন্য হয়ে উঠেছিল এরিস, ঠিক যেন জানোয়ার। তবে সীমা লঙ্ঘন সে করেনি, খানিক বাদেই ছেড়ে দিয়েছিল ঈশানীকে। আর এই মুহূর্তে মাহিনের চোখ এড়াতে কয়েক গাছি চুল সামনে এনে সেগুলো ঢাকার প্রচেষ্টা করল রমণী। মাহিন আবারও বলে উঠল, হোয়াট আর ইউ সো স্কেয়ার্ড ঈশানী? কাম অন, আমি আছি না। পরক্ষণেই ভেসে এলো রমণীর বিপর্যস্ত কণ্ঠস্বর, পালাতে পালাতে ভীষণ ক্লান্ত আমি মাহিন। এবার একটু স্বস্তি চাই আমি। এই জীবনে এরিস আর আমার পিছু ছাড়বে না, ওর সঙ্গেই বাঁচতে হবে আমায়। আর ইয়াশ, তোমার ছোট্ট ইয়াশের কি হবে ঈশানী, যার জন্য তুমি এত লড়াই করেছো? প্রলম্বিত শ্বাস ফেলল ঈশানী, আশাহত গলায় জবাব দিল, ইয়াস এরিসের রক্ত, এরিস ওর কোনো ক্ষতি করবে বলে মনে হয় না আমার। এভাবে ফিরিয়ে দিবে? মাহিনের কণ্ঠে আক্ষেপ। এক ঝাঁক ফেরারি পাখির দল অস্থির হয়ে ডানা ঝাপটাচ্ছে তার বুকের ভেতর। বিষাদে ভারাক্রান্ত মনটা ক্রমশ চিৎকার দিয়ে বলছে, এটাই শেষ, আর বোধহয় দেখা হবে না কোনো দিনও না। মাহিনের নির্বিকার মেঘ থমথমে মুখাবয়ব অবলম্বন করে স্তব্ধ হয়ে গেল ঈশানী। কান্না বিজড়িত গলায় বলল, আমি কখনোই আপনার খারাপ চাইবো না মাহিন। আমাকে সাহায্য করতে গিয়ে আপনার অনিষ্ট হবে এমন কিছু আমি ঘটতে দিতে পারি না। তাই দয়া করে চলে যান, যত দ্রুত সম্ভব প্যারাডাইস সীমানা অতিক্রম করে নিজের শুদ্ধ গোছানো জীবনে ফিরে যান। অনুরোধ নয়, নির্দেশ করছি আমি। অতর্কিত বেদনায় নীল হয়ে গেল মাহিনের হৃদয়। ভেতরের ব্যথাটুকু আলগোছে লুকিয়ে এসে থেমে থেমে আওড়ালো, তুমি যেহেতু চাইছো ফিরে যাব, এক ভুলের প্রাশ্চিত্য হিসেবে আমি সর্বদা তোমাকে প্রাধান্য দিয়েছি ঈশানী। আজকেও তার ব্যতিক্রম করব না।
সময়ের মতো আমিও ফিরেই যাব। শুধু একটা অনুরোধ, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ঈশানী চোখ তুলে চাইল। দৃষ্টির জোরে থমথম করছে আষাঢ়ে আধার। একটু এইদিক ওইদিক হলে অভিমানী বালিকার মতোই উগড়ে আসবে অঝোর ধারা। কোনো রূপ ভনিতা করল না মাহিন। শত প্রণোদিত স্বরেই বলে উঠল, শেষবারের মতো আমাকে একবার ছড়িয়ে ধরবে প্লিজ। কথাটা বলেই ঈশানীর অনুভূতির আক্ষেপ করল না মাহিন। দু হাত বাড়িয়ে অতি সংবেদনশীল স্পর্শে জড়িয়ে ধরল রমণীকে। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়ল ঈশানী। কিয়ৎক্ষণ মুখ হয়ে স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অনুভব করল তপ্ত জলে ভিজে উঠেছে ওর কাঁধের অগ্রভাগ। মাহিনের চোখ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে বেদনাশ্রু। ব্যাপারটা উপলব্ধি হতেই ঈশানী কিছু বলতে যাবে, তন্মধ্যে ভেসে এলো মাহিনের অস্ফুট প্রকম্পিত কণ্ঠস্বর। তোমাকে আর ইয়াশকে ছাড়া বেঁচে থাকতে আমার খুব কষ্ট হবে ঈশানী। অনেক দিনের অভ্যাস। ছেলেটাকে কি করে ভুলে যাও বলো তো? নিজেকে শক্ত করল ঈশানী। জীবনের কঠিন বাস্তবতাকে অন্তরে ঠাঁই দিয়ে দুহাতে ঠেলে সরালো সকল নমনীয়তা। অনুভূতিহীন স্বরে বলল, খুব সম্ভবত ইয়াসের আপনার কথা মনে থাকবে না, কিন্তু মা হিসেবে আমি অবশ্যই আপনার কৃতার্থের কথা ওকে জানাবো। চিন্তা করবেন না আপনি। ইয়াসের মস্তিষ্কে সর্বদাই আপনি পিতৃশ্রদ্ধায় আরোপিত থাকবেন। অপর প্রান্ত থেকে প্রত্যুত্তর এলো না। গুমোট ঈষদুষ্ণ দমকা হাওয়ার মতোই ভেসে এলো দীর্ঘশ্বাস। ঠিক তখনই ঈশানী দৃষ্টিকে আটকালো দরজায়। অপ্রস্তুত ভঙ্গিতে দৃষ্টিপাত করতে একজোড়া ছল ছলে ব্যথা ভরা চোখ নিমেষেই কেড়ে নিল রমণীর সকল মনোযোগ। সেই চোখে চোখ পড়তে হৃদযন্ত্র খামচে উঠল ঈশানীর। করিডোরের ম্লান আলোয় ধূসর বাদামি চোখের গভীর দৃষ্টিতে টলমল করছে অব্যক্ত বেদনার ছাপ। অদৃশ্য এক হাহাকার প্রলয়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিল তার অন্তর। যেই চোখে কোনো দিন এক ফোঁটা নমনীয়তা অবধি দেখেনি, সেই শূন্য শীতল অক্ষিপটে আজ টলমল করছে আক্ষেপ আর যন্ত্রণার ঢেউ, যা দেখা মাত্র অচিরেই নিস্তেজ হয়ে পড়ল রমণী। ভোতা এক কষ্টদায়ক অনুভূতি অধরা বলয়ের মতোই ঘিরে ধরেছে তাকে। মন বলছে, আচ্ছা, কিসের এত যন্ত্রণা তার? মনের কথাটা মস্তিষ্কে স্নায়ু কোষে গিয়ে তীরের মতো বিঁধল। সঙ্গে সঙ্গে তড়িৎ হাতে মাহিনকে ঠেলে সরালো ঈশানী। অজ্ঞাত মাহিনের দিকে একবারের জন্য দৃষ্টিপাত না করে তড়িঘড়ি করে ছুটে গেল দরজার কাছে। যেতে যেতে রমণীর উদ্গ্রীব কণ্ঠনালী ভেদ করে নিঃসৃত হলো অপ্রত্যাশিত সেই নাম, অরণ্য। ঈশানী চলে গেলে মাহিন নিজের ওপর বিদ্রুপ করে হাসল। মনে মনে স্বাগতোক্তি করে আওড়ালো, ভালোবাসা আসলে অদ্ভুত। ভালো মন্দ কিংবা দোষগুণ বিচার করে ভালোবাসা হয় না, তৈরি হয় অদৃশ্য এক দৈব বলে। কখন কার সাথে কিভাবে হয়েছে কেউ বলতে পারে না। ঈশানের জীবনে ভালোবাসার নাম অরণ্য। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষটা যদি এরিস ইউভান হতো, তবু ঈশানী ধর্মান্ধের মতো শুধু তাকেই চেয়ে যেত, মাহিন বেঞ্জামিনকে নয়। ছুটে এসে দরজার কাছে দাঁড়াতেই আরেক দফা হুচুট খেল ঈশানী। জায়গাটা ফাঁকা পড়ে আছে, কক্ষের সামনে কেউ নেই, অথচ বাতাসের সঙ্গে ভেসে বেড়ানো পুরুষালী ক্লোনের মাস্কে সুঘ্রাণটা স্পষ্ট জানান দিয়ে গেল এরিসের উপস্থিতির। ঈশানী নাক টেনে নিঃশ্বাস নিল। সুপরিচিত গন্ধটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। দিগ্ভ্রান্তের মতো করিডোরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেল রমণী। না, কোথাও সেই নেই। নিষ্ঠুর মানবের অনুপস্থিতিতে ঝিমঝিম শ্মশানের নীরবতায় ক্রমশ নিস্তব্ধ। কেন হয় এমন, মনে নেই তেমন, হাওয়া বড়ই বেরঙিন, নারী নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনো দিন। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আজ। আকাশে আজ ছাদের আলো নেই, নেই কোনো জ্যোৎস্না জড়ানো তারকারাজি। সারা গায়ে আধার মেখে অশুভ অধিপতির মতোই শূন্য স্থানে বিচরণ তার। নিকোষ কালো অমানিসায় ডুবে আছে প্রকৃতি।
গহীন অভয়ারণ্য থেকে ভেসে আসা রাত জাগা নিশাচরের উৎসুক হর্ষধ্বনিতে মুখরিত চারিপাশ। রাত যত গভীর হয় তত স্পষ্টত হয় নেকড়ে প্যাকের গা শিওরানো হাউলিং। মাফিয়া প্যারাডাইজের মানুষগুলো হাউলিংয়ে ভীতিগ্রস্ত নয়, তারা নেকড়ের চেয়েও ভয়ঙ্কর। তেমনি ভয়ঙ্কর গভীর রাতে নিশাচরগুলোকে গাড়ির আলোয় আতঙ্কিত করে পেন্ট হাউসে ফিরেছে তুষার। লাউঞ্জ এরিয়াতে পিনপতন নৈশব্দ, তবু চারিদিক একপল সচকিত দৃষ্টি বোলালো সে। অতঃপর বিক্ষুব্ধ মন নিয়ে চলে গেল নিজের ঘরে। কক্ষে এসে ওভারকোটটা বিছানায় ছুঁড়ে ফেলে তড়িৎ হাতে সিগারেট ধরালো সে। নাক মুখ দিয়ে ধুমায়িত বাষ্প ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল জানালার কাছে। স্টেইনলেস থাই গ্লাসের অপর প্রান্তে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে। তুষার আলতো হাতে খানিকটা কাচের আবরণ টেনে সরালো, সঙ্গে সঙ্গে কনকনে দমকা হাওয়ায় চোখ মুখ বন্ধ হয়ে এলো তার। কিছুক্ষণ বাদে চোখ খুলে প্রলম্বিত শ্বাস ফেলল সে। নিঝুম আধারের মাঝে নিষ্প্রভ চেয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বিবর্ণ হয়ে উঠল তার ঘোলাটে দৃষ্টি। সিগারেট শেষ হতেই পরপর আরেকটা ধারালো ঠোঁটের ফাঁকে অকারণে একটা অসন্তোষ তীব্রভাবে জেঁকে বসেছে তার অন্তরে, যার প্রভাবে ছটফট করছে তুষার। আগে যত রাতে হোক না কেন ফ্লোরা ঠিকই লাউঞ্জে বসে অপেক্ষা করতো তুষারের জন্য, কিন্তু এখন আর করে না। কারণটা অবশ্য তুষার নিজেই। অপেক্ষামান ফ্লোরাকে কতবার যে অনীহা করেছে সে, তারই অত্যা নেই। ছোটো মেয়েটার প্রতি জমে আছে অগাধ অভিমান, যেই অভিমানের প্রগাঢ়তা চাইলেও মুখ ফুটে ব্যক্ত করতে পারে না তুষার। সেই যে মেশিনের মতো যান্ত্রিক, তার মুখে কি অভিমান সাজে? তক্ষুনি অন্তর্গহিনী কেউ একজন বিদ্রোহ করে বলে উঠল, কেন সাজে না অভিমান? সে কি মানুষ নয়? তাহলে কেন অনুভূতি প্রকাশে তার এত দ্বিধা? কেন এত অসীম জড়তা? ফ্লোরার একটুখানি অবহেলায় তুষারের যান্ত্রিক হৃদয়ে যখন বিষাদের ঝড় বয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ঈশানী। আগন্তুকের উপস্থিতি টের পেয়ে নাক মুখে ধোঁয়া ছেড়ে পেছনে ঘুরে তাকালো তুষার। ঈশানীর অতর্কিত আগমনে সে যে অবাক হয়নি তা নয়, বরং সব সময়ের মতোই নিজের নিটোল অভিব্যক্তি ধরে রেখে তাকিয়ে রইল নির্বিকারে। ঈশানী কুণ্ঠিত হলো না, সামনের দিকে এগিয়ে এসে অকপটে জিজ্ঞেস করলো, এরিস কোথায়? তেজক ভ্রু উঁচিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো তুষার। নির্বিকার কপালে কৌতূহলের ভাঁজ জমে আছে তার। ঈশানী কঠিন গলায় বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। নিরুদ্বেগভাবে সিগারেটের সলকায় ওষ্ঠ ডোবালো তুষার। নাক মুখ দিয়ে বাষ্পাকুল ধোঁয়া উড়িয়ে বলল, সেটা তোমার জানার কথা। না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এরিসের চোখের দিকে তাকালে মনে হয় ও আমায় চায়, কিন্তু বস্তুত ও তো একটা জানোয়ার। আমাকে কষ্টের অতলে নিমজ্জিত করতে দুবারও ভাবে না। এরিসের আসল উদ্দেশ্য আজও আমি বুঝতে পারি না। ভেতরের সমস্ত সংখ্যাটুকু উগড়ে দিতেই জমে গেল ঈশানী। ওদিকে নির্বিকার বিপরীত প্রান্ত, থমথমে মুখ নিয়ে জানালা গলিয়ে নিকষ আধারের পানে দৃষ্টিপাত করে আছে তুষার। তুষারের নির্লিপ্ত ভঙ্গিমা লক্ষ্য করতেই নাকের পাটা তিত্তির করে ফুলে উঠল রমণীর। কণ্ঠে উষ্মা নিয়ে বলল, আমি জানি আপনি উত্তর দিতে বাধ্য নন, কিন্তু এরিস আমার স্বামী, তার সম্বন্ধে সব কিছু জানার অধিকার আছে আমার। এবারও নীরব বিপরীত পক্ষ। ঈশানী হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ল। বেকার প্রশ্ন করছে, উত্তর দেওয়ার মতো মানুষ তুষার নয়। সেই ভেবে বেরিয়ে যেতে উদ্যত হতেই পেছন থেকে দমকা হওয়ার মতো ভেসে এলো যন্ত্র মানবের রাশভারী কণ্ঠস্বর, স্বামীর থেকে পালাতে গেলে কেন? হোয়াই? নাম পরিচয় বদলে ঈশানী থেকে অ্যানাস্থেসিয়া হয়েছ। একবারও ভেবেছো তোমার অবর্তমানে তোমার স্বামীর ঠিক কী অবস্থা হয়েছে? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ঈশানী। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করার মতো ঠিকঠাক ভাষা খুঁজে পাচ্ছে না সে। ফলস্বরূপ একটু থেমে আবারও ধ্বনিত হলো তুষারের ক্রোধান্ত কণ্ঠস্বর, পরপর দুটো ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্ট, তারপর এত বড় শক। হি হ্যাজ বিকাম আ ফাকিং ড্রাগ অ্যাডিক্টেড। কোথায় না খুঁজেছে তোমাকে এরিস? পুরো রাশিয়া তোলপাড় করে দিয়েছে তোমার সন্ধানে। কিন্তু আফসোস, তোমাকে খুঁজে পেতে এরিস ইউভানের 1 বছর লেগে গেল। কারণ মানুষ নিজ ইচ্ছেতে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া দুষ্কর। শুষ্ক ডোক গলধাকরণ করে ভেতর ভেতর আত্মবিশ্বাস সংগ্রহ করলো ঈশানী। বলল, আপনি কথা ঘোরাচ্ছেন তুষার। ক্ষুব্ধ মস্তিষ্কটাকে সংবরণ করলো তুষার। তরল গলায় বলল, কি জানতে চাও? সব কিছু। তড়িৎ বেগে ঘুরে তাকালো ঈশানী। একটু থেমে
আরও একটা সিগারেট ধরালো তুষার। বাষ্পায়িত নিকোটিন ছেড়ে জবাব দিল, অ্যারিস একটা জানোয়ার, নিকৃষ্ট, পাপিষ্ঠ সত্তা। কিন্তু সে তুমি ব্যতীত অন্য কোনো নারীকে স্পর্শ করেনি কোনোদিন। তুষারের জবাব শুনে বিদ্রূপ আকারে হাসল ঈশানী। বলল, নিজে স্পর্শ করা আর প্রস্টিটিউট ক্লাবে টাকার বিনিময়ে অন্যকে দিয়ে স্পর্শ করানোর তফাৎ কোথায় মিস্টার তুষার? অযাচিত এক কাঠিন্যতা ভর করল তুষারের তীক্ষ্ণ চোয়ালে। সে থমথমে গলায় জবাব দিল, তফাৎ আছে। প্রস্টিটিউট ক্লাবে সবাই নিজের ইচ্ছেতে কলুষিত হয়। তাদের কাছে ক্লাবের অভ্যন্তরে দুনিয়াটা স্বপ্নের মতো। ওসব তুমি বুঝবে না। আফটার অল, দিস ইজ আওয়ার প্রফেশন। তোমাকে আগেও বলেছি, অ্যারিস কোনো সত্য সাধু ব্যক্তি নয়। তো আমার সাথে ঈশানীর বাক্য শেষ হওয়ার পূর্বেই তার ভাবাবেগ ধরে ফেলল তুষার। সহসা নিরেট গলায় বাক্য ছুড়ল সে, তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি জানি না সেই শুরু থেকেই অ্যারিস কেন তোমার প্রতি এতটা অবসেসড। তুমি বোধহয় প্রথম ব্যক্তি যার বেলায় অসংখ্যবার নিজের সিদ্ধান্ত বদলেছে মাফিয়া বস। তুমি কি জানো মাফিয়াদের দুর্বলতা থাকতে নেই? তুষারের রহস্যে মোড়ানো কথার প্যাঁচ বুঝে উঠতে হিমশিম খেল ঈশানী। সহসা হ্যাঁ না কিছুই বলল না সে। চিত্তপুত্তলিকার ন্যায় নির্বাক হয়ে চেয়ে রইল তুষারের পানে। ঈশানীর অযাচিত দৃষ্টি পরক করে ঠোঁট পাকালো। তুষার বলল, মাফিয়াদের সবচেয়ে বড় বিপর্যয় তাদের দুর্বলতা। অথচ অ্যারিসের মতো ব্লাডি বিস্টেরও দুর্বলতা আছে। অ্যারিস মুখে স্বীকার করুক কিংবা না করুক, আমি নিশ্চিত জানি তুমি ওর দুর্বলতা। অ্যারিস ইউভানের ধ্বংসের দূত। এভাবে কেন বলছেন? অদ্ভুত যাতনায় মুষড়ে পড়ে রমণী। সঙ্গে সঙ্গে শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে তুষার, কারণ পৃথিবীর অন্য কিছুর জন্য অ্যারিসকে কোনোদিন এতটা মরিয়া হতে দেখিনি আমি। প্রপার্টি, পাওয়ার, ব্যাংক ব্যালেন্স, নাথিং। আই থিঙ্ক তোমার কাছে ওর জীবনটাও ভ্যালুলেস। মাঝে মাঝে আমি নিজেও হতবাক হয়ে যাই। ভাবতে থাকি, তোমার বেলায় কেন এত নমনীয় অ্যারিস ইউভান? কি আছে তোমার মাঝে? সংক্ষিপ্ত জবাবে কথা শেষ করল ঈশানী। আর কিছু জানার আগ্রহ নেই তার। অগত্যা ধীর পদক্ষেপে দরজার দিকে এগোতেই পেছন থেকে ভেসে এলো তুষারের গম্ভীর কণ্ঠস্বর, তোমার বোধহয় আরও কিছু জানার আছে। এহেন জটিল বাক্যেই প্রতিরোধ হলো ঈশানীর গতিবেগ। সে হতচকিত হয়ে ঘুরে তাকাতেই ফের রহস্যময় বাক্য ছড়ল তুষার। অ্যাম আই রাইট? ভ্রুকুটি করল ঈশানী। কলের পুতুলের মতোই মনে আওড়ালো, আরও কিছু জানার আছে, কিন্তু কি? কোনোরূপ ভনিতা করল না যন্ত্রমানব। তরল গলায় বলতে আরম্ভ করলো, সমানে সমানে না হলে কখনো যুদ্ধ সংগঠিত হয় না, জানো তো? অবোধ বালিকার মতোই তুষারের কঠিন চেহারার পানে চেয়ে রইল ঈশানী। রুদ্ধস্বরে আওড়ালো, কি বলতে চাইছেন? মাফিয়া বস অ্যারিস যতটা শক্তিশালী, তার শত্রুপক্ষও ঠিক ততটাই ধূর্ত আর কৌশলী। মাফিয়া প্যারাডাইস লড়াইয়ের জায়গা। জীবনের প্রতিটা মুহূর্তে যোদ্ধার মতো লড়াই করে টিকে থাকতে হয় এখানে। কখনো কৌশলে, আবার কখনো শক্তি বলে। এসব কথা আমায় বলছেন? ঈশানীর চোখে কৌতূহল। সিগারেটের শেষ টুকরোটা পায়ে পিষে প্রলম্বিত শ্বাস ফেলল তুষার। ঈশানীর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে জানালো, বছর দেড়েক আগে অ্যারিস হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, মনে আছে নিশ্চয়ই? নির্বিকারে চোখের পলক ফেলল ঈশানী। একটু থেমে তুষার বলল, অ্যাকচুয়ালি উই ওয়ার ইন আ সিক্রেট মিশন। আমরা দুজনই তখন আমেরিকাতে ছিলাম। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল, মিশন অলরেডি সাকসেসফুল। ঠিক সেই মুহূর্তে অ্যারিসের দেখা হয় রিয়ানার সঙ্গে। রিয়ানা ইজ এ মিস্টেরিয়াস ক্যারেক্টার। অ্যারিস রিয়ানাকে ধাওয়া করে ওর ডেরায় পৌঁছায়। কথার এই পর্যায়ে নিজ হাতের অত্যাধুনিক টেকনোলজি সম্পন্ন ঘড়িটাকে ইশারা করে তুষার। ঈশানী সেই দিকে দৃষ্টিপাত করতেই বলে ওঠে, এই ঘড়িটা দেখতে পাচ্ছ? এটা আমার আর অ্যারিসের মাঝে কানেকশন মেনটেন করে, অনেকটা ট্র্যাকিংয়ের মতো। অ্যারিসের পালস কিংবা হার্টবিট স্লো হয়ে গেলে আমি তৎক্ষণাৎ তা টের পেয়ে যাই। সেদিনও আমি অ্যারিসকে ট্র্যাক করেই খুঁজে পেয়েছিলাম। কিন্তু তুষার একটু থেমে যেতেই তড়াক করে প্রশ্ন ছুড়ল ঈশানী। কিন্তু তুষার ওর দিকে তাকালো। মেয়েটা উদ্গ্রীব হয়ে আছে। ভয়, জড়তার, কৌতূহলের মিশেলে বিপন্ন দেখাচ্ছে তাকে। সহসা বিলম্ব না করে প্রত্যুত্তর করল তুষার, অ্যারিসের হার্টের ঠিক মাঝ বরাবর তিনটে গুলি লেগেছিল সেদিন। মুহূর্তেই থমকে গেল ঈশানীর হৃদস্পন্দন। বিস্ময়ে বিমূঢ় হয়ে রক্তশূন্য মুখে তাকিয়ে রইল তুষারের দিকে। তুষার জানালো,
বুলেটের আঘাতে সেদিন ঝাঁঝরা হয়ে গিয়েছিল ওর হৃদয়টা। শরীর ঘেমে হাত পা সব ঠান্ডা হয়ে এসেছে ঈশানী, তারপরও একটুখানি ঠোঁট নাড়িয়ে থেমে থেমে আওড়ালো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।